এডুকেয়ার বায়োলজিতে সকলকে স্বাগত। আমি আজ আলোচনা করব ক্লাস 12-এর জননগত স্বাস্থ্য এই অধ্যায়টির একটি বিশেষ বিষয় নিয়ে, যে বিষয়টির নাম হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন। তা প্রথমেই বলা যাক, এই ইনভিট্রো ফার্টিলাইজেশন একটা বিশেষ পদ্ধতির অন্তর্গত, যার নাম হলো, আমি এখানে দিয়েছি ART, অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি এই পদ্ধতির অন্তর্গত। তা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি কাকে বলে? যে উন্নত প্রযুক্তিগত পদ্ধতির মাধ্যমে নিঃসন্তান দম্পতি তাদের জননগত বাধা অতিক্রম করে সন্তান লাভে সমর্থ হন, তাদেরকে বলা হয় ART বা অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি। এই অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি হলো 4 রকমের, যথা প্রথমত যার নাম বলা হয় ইনভার্টি ফার্টিলাইজেশন, ইনভিট্রো ফার্টিলাইজেশন। নেক্সট হলো ZIFT, জাইগোট ইন্ট্রাফেলোপিয়ান, জাইগোট ইন্ট্রাফেলোপিয়ান এমব্রায়ো ট্রান্সফার, অর্থাৎ ZIFT। আরেকটা হচ্ছে গিফট, গ্যামেট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার। একটা হচ্ছে জাইগোট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার, আর একটা গ্যামেট ইন্ট্রাফেলোপিয়ান ট্রান্সফার। একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, আরেকটা হচ্ছে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন। এই 1, 2, 3, 4টে টেকনিক এর মাধ্যম নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভে সমর্থ হন। আমি আজকে আলোচনা করব মূলত এই IVF বা ইনভিট্রো ফার্টিলাইজেশন সম্পর্কে। ইনভিট্রো ফার্টিলাইজেশন কাকে বলে? যে কৃত্রিম পদ্ধতির মাধ্যমে পরীক্ষাগারে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটানো হয়, তাকে বলা হয় ইনভিট্রো ফার্টিলাইজেশন। এই ইনভিট্রো ফার্টিলাইজেশন আরেকটি বিশেষ নামে পরিচিত, কারণ এই পদ্ধতিতে কৃত্রিমভাবে পালন মাধ্যমে টেস্ট টিউবে ডিম্বাণু শুক্রাণুর মিলন ঘটানো হয়, সেই জন্যই এর আরেক নাম টেস্ট টিউব বেবি টেকনিক। এছাড়া এর আরেক নাম IVF-ET, ইনভিট্রো ফার্টিলাইজেশন এমব্রায়ো ট্রান্সফার। এখানে কি করা হয়? সাধারণত কৃত্রিমভাবে পালন মাধ্যমে ডিম্বাণু শুক্রাণুর মিলনের পরে উৎপন্ন জাইগোটকে সাধারণত মাতার জরায়ুর এন্ডোমেট্রিয়ামে স্থানান্তর ঘটানো হয়, সেই জন্য বলা হয় IVF-ET। হলো, এই জন্যে আমি বলেছি এই আলোচনার বিষয় ART কি, ARTর প্রকারভেদ, IVF কি, একে IVF-ET বলা হয় কেন, একে টেস্ট টিউব বেবি টেকনিক বলা হয় কেন। এই পদ্ধতির আবিষ্কর্তা হলেন, দেখা যায় এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন ডক্টর পেট্রিক স্টেপটো এবং ডক্টর রবার্ট এডওয়ার্ড। 1978 সালে এই টেস্ট টিউব টেকনিক পদ্ধতি তারা আবিষ্কার করেন। আচ্ছা, ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে প্রথম টেস্ট টিউব বেবি উৎপন্ন হয় এই বিজ্ঞানীদের প্রচেষ্টায়। মাতা ছিলেন লেসলি ব্রাউন, পিতা ছিলেন গিলবার্ট ব্রাউন।
এবং প্রথম যে সন্তান এই ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে উৎপন্ন হয়েছিল তার নাম লুসি জয় ব্রাউন, সাধারণত 1978 খ্রিস্টাব্দের 25শে জুলাই। এরপরে এ সম্পর্কে এশিয়ায় সর্বপ্রথম সাফল্য বা বিভিন্ন কাজ করেছিলেন যিনি আমাদের কলকাতারই সুভাষ মুখোপাধ্যায়। আমাদের ভারতে প্রথম টেস্ট টিউব বেবি সাধারণত বোম্বের, এখন মুম্বাইয়ের KEM হাসপাতালে, যার নাম ছিল কুমারী হর্ষ। কলকাতায় প্রথম টেস্ট টিউব বেবি হচ্ছেন দুর্গা। এই হলো আবিষ্কারক। এবার এর পদ্ধতি, এই পদ্ধতির অনেকগুলো পর্যায় আছে। এই পর্যায়গুলো প্রথমে হচ্ছে 1 নম্বর 2 নম্বর করে আমি এখানে দিয়েছি। এক হচ্ছে ডিম্বাশয়কে উদ্দীপিতকরণ। যার দেহ থেকে ডিম্বাণু সংগ্রহ করা হবে সেই মহিলার রজচক্রের প্রথম দিকে কি করা হয়, তাকে এই রজচক্রের প্রথম দিকে ফলিকল স্টিমুলেটিং হরমোন ইনজেক্ট করে তার ডিম্বাশয়কে উদ্দীপিত করা হয়। এছাড়া অনেক সময় গোনাডোট্রপিন হরমোন সমন্বিত ওষুধ ক্লোমোফেন এটাও ইনজেক্ট করা যেতে পারে, করে তার ডিম্বাশয়কে উদ্দীপ্ত করা হয়। ফলে ডিম্বাশয়ে অনেকগুলি ডিম্বাথলি পরিণত হয়। এই সময় ইএসজি সাধারণত ইউএসজি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডিম্বথলির সংখ্যা, আকার, আকৃতি নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। একে বলা হয় ফলিকিউলোমেট্রি। এবার এছাড়াও কি করা হয়, তার রক্তে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং এলএইচ এর সার্চ বা এলএইচের পরিমাণ নিয়মিত পর্যবেক্ষণ করা হয়, করে ডিম্বাণু নিঃসরণের সময়কাল নির্ধারণ করা হয়। নিয়ন্ত্রিতভাবে ডিম্বাণু নিঃসরণের জন্য নিয়মিত তাকে হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন ইনজেকশন দেওয়া হয়। এইভাবে এই ডিম্বাশয়কে উদ্দীপিত করি তারপরে কি করা হয়, ডিম্বাণু সংগ্রহ করা হয়। পরিণত ডিম্বথলি নিঃসরণের পূর্বেই ডিম্বথলি থেকে সাধারণত ইউএসজি এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে গৌণ ডিম্বথলি সহ এই গৌণ পরডিম্বাণু সহ তরল নিষ্কাশন করা হয়। একে বলা হয় ফলিকুলার অ্যাসপিরেশন ও সংগ্রহ করা হয়। এই তরল সহ গৌণ পরডিম্বাণু সংগ্রহ করা হয়। সাধারণত দেখা যায় এই যে গৌণ ও পরডিম্বাণু এরা মেটাফেজ 2 দশায় আবদ্ধ থাকে। অনেক সময় রক্তপাত হতে পারে, সেই জন্যে হেপারিন দিয়ে প্রয়োগ করে সাধারণত রক্ততঞ্চন প্রতিরোধ করা হয়। এভাবে ডিম্বাণু নিঃসরণ ঘটানো হয়। এবার ডিম্বাণু কালচার, এই সংগৃহীত গৌণ তরল সহ গৌণ পরডিম্বাণু এর মধ্য থেকে 5 থেকে 15টি পরিণত গৌণ পরডিম্বাণু সাধারণত কৃত্রিম পালন মাধ্যমে ইনকিউবেটরে 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 থেকে 10 ঘন্টা সংরক্ষণ করা হয়। এই যে গৌণ 5 থেকে 15টা গৌণ পরডিম্বাণু
কৃত্রিম পালন মাধ্যমে ইনকিউবেটরে 37°C তাপমাত্রায় 5 থেকে 10 ঘন্টা সংরক্ষণ করা হয়। এখানে পালন মাধ্যম হিসাবে মডিফাইড হ্যামস F10 মিডিয়াম ব্যবহার করা যেতে পারে, বা মডিফাইড হোয়াইটেন্স মিডিয়াম ব্যবহার করা যেতে পারে, বা অনেক সময় দেখা যায় যে হোয়াইটেনিং হ্যামস T6 কালচার মিডিয়াও ব্যবহার করা যেতে পারে এই ডিম্বাণু কালচারের জন্য। এবার শুক্রাণু প্রস্তুতকরণ। পুরুষের দেহ থেকে সংগৃহীত যে দেখা যায় বীর্য, সেটা আলট্রা সেন্ট্রিফিউশন পদ্ধতিতে তার থেকে শুক্রাণু সংগ্রহ করা হয়। এই শুক্রাণুগুলিকে সাধারণত দেখা যায় কর্ষণ মাধ্যমে ইনকিউবেটরে 37°C তাপমাত্রায় 30 থেকে 60 মিনিট ধরে সংরক্ষণ করা হয়, যাকে বলা হয় শুক্রাণু প্রস্তুতকরণ। এবার নিষেক ঘটানো হয়। এই যে কর্ষণ পাত্রে, জীবাণুমুক্ত কর্ষণ পাত্রে যেখানে ডিম্বাণু রাখা আছে, সেখানে সাধারণত দেখা যায় 10 মাইক্রোলিটার থেকে 1 মিলিলিটার ডিম্বাণুতে 10 থেকে 50,000 শুক্রাণু কি হয় সেখানে স্থাপন করা হয় বা যুক্ত করা হয়। এই যুক্ত করার পরে এটাকে প্রায় 10 থেকে 13 ঘন্টা পর্যবেক্ষণ করা হয়, এবং 10 থেকে 13 ঘন্টার পরে সাধারণত এই নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। 10 থেকে 13 ঘন্টা কিন্তু সংরক্ষণ করা হয়। তারপরে নিষিক্ত ডিম্বাণুকে কি হয়, চিহ্নিতকরণ করা হয়। এবার এই নিষেক ত্বরান্বিত করার জন্য ICS ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন ব্যবহারও করা হয়, যাতে দ্রুত শুক্রাণু জোনা পেলুসিডা অতিক্রম করে ডিম্বাণুর মধ্যে প্রবেশ করতে পারে। এই হলো নিষেক। এবার ক্লিভেজ ও ব্লাস্টোসিস গঠন। সাধারণত দেখা যায় কর্ষণ মাধ্যমে 2 থেকে 4 দিন পর, এই 2 থেকে 4 দিনের মধ্যেই এই নিষিক্ত ডিম্বাণু ব্লাস্টোসিস 8 ব্লাস্টোমিয়ার যুক্ত ব্লাস্টোসিস গঠন করে। একে বলা হয় প্রাথমিক ভ্রূণ। এই প্রাথমিক ভ্রূণ সাধারণত 5 দিন পরে প্রায় 16 কোষ বিশিষ্ট বা 16টি ব্লাস্টোমিয়ার যুক্ত কি এই ভ্রূণে রূপান্তরিত হয়। এবার এই ভ্রূণ নির্বাচন, উপযুক্ত এবং পরিপুষ্ট ভ্রূণটাকে ন্যূনত পদ্ধতিতে ওই পেট্রি ডিশ থেকে নির্বাচন করা হয়। এবার নেক্সট, ভ্রূণ স্থানান্তর ও টেস্টিটিউব সৃষ্টি। এই নির্বাচিত ভ্রূণকে সাধারণত দেখা যায় ক্যাথিটারের সাহায্যে কর্ষণ মাধ্যম থেকে মাতার জরায়ুতে প্রতিস্থাপন করা হয়। এই মাতার জরায়ুকে আগেই ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন হরমোন দিয়ে এন্ডোমেট্রিয়ামকে প্রস্তুত রাখা হয়। অনেক সময় দেখা যায় সারোগেট মাদারকেও ব্যবহার করা যেতে পারে যদি মাতা গ্রহণের উপযুক্ত না হয়। আচ্ছা, এই এমব্রায়ো ট্রান্সফারের পরে 2-1 দিন এই কিছু সময় এই জরায়ু মধ্যস্থ তরলে ভাসতে থাকে এই এমব্রায়ো বা ভ্রূণটি, তারপরে সে এন্ডোমেট্রিয়ামে রূপিত হয়। এই সময় মাতাকে সাধারণত 2 থেকে 7 ঘন্টা বিশ্রাম দেওয়া হয়, এবং দেখা যায় এই 1 সপ্তাহ পর্যন্ত যৌন মিলন থেকে বিরত রাখা হয়। তারপরে নির্দিষ্ট সময়ে ভ্রূণ বৃদ্ধি পেয়ে টেস্ট টিউব বেবি উৎপন্ন হয়। এই হলো সামগ্রিক পদ্ধতি। এখানে এই পদ্ধতির কিছু সুবিধা আছে। সুবিধার অনেকগুলো। এর মাধ্যমে নিঃসন্তান দম্পতি সন্তান লাভে সমর্থ হয়। তাছাড়া এখানে অনেকগুলো প্রাথমিক ভ্রূণ সৃষ্টি হয়, যেগুলো উন্নত এই জননের বিভিন্ন রকমের বলা যেতে পারে গবেষণার কাজে ব্যবহৃত হয়। যেমন বন্ধ্যাত্ব, যেমন গর্ভাধান, যেমন ধরা যায় যে এই ভ্রূণের বিভিন্ন রোগ, জিনগত রোগ
এবং বিপাকজনক রোগের বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষায় ব্যবহৃত হয়। এছাড়া এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দম্পতি যখন সন্তানের লিঙ্গ সম্পর্কে জানতে পারে তখন গর্ভাধান সম্পর্কে সে উৎসাহী হয় বা নিষেধ সম্পর্কে সে যথেষ্ট উৎসাহী হতে পারে। কিন্তু কিছু অসুবিধা আছে। ধর্মীয় দিক থেকে এটাকে নৈতিক এবং বলা যেতে পারে অমানবিক, অনৈতিক, অমানবিক বলে সাধারণত এর বিরুদ্ধে প্রচার চালানো হয়। এছাড়া এখানে 1 নম্বরেই 2 নম্বর হচ্ছে অনেকগুলো ভ্রূণ সৃষ্টি হয়, এই ভ্রূণের বেশিরভাগগুলোই নষ্ট করে দেওয়া হয়। সেই জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একে গর্ভপাতের শামিল বলে মনে করা হয়। নাম্বার 3, অনেক সময় অনেকগুলো ভ্রূণ রোপিত হয় যার ফলে গর্ভপাত হতে পারে। এতে পারিবারিক যারা করছে এই পরীক্ষা তাদের ভীষণ ক্ষতি হতে পারে, আর্থিক অপচয় হতে পারে। তাছাড়া নেক্সট 4 নম্বর, এই পদ্ধতি অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। 6 নম্বর, এই পদ্ধতির সাফল্যের হার প্রায় 30 থেকে 35%, ফলে অত্যন্ত ব্যয়বহুল। নেক্সট, এই পদ্ধতি সাধারণত দেখা যায় যে এর সাফল্যের হার কম এবং এর ফলে অনেক সময় আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকে। এছাড়া এই পদ্ধতির সাহায্যে অনেক সময় ভ্রূণটা লিঙ্গ বৈষম্যের শিকার হতে পারে, যার ফলে ফিমেল ফর্টিসাইড হতে পারে। এছাড়া এই পদ্ধতিতে যেহেতু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটাকে অনৈতিক, গর্হিত বলা হয়, সেই জন্য লোকে এটাকে অ্যাভয়েড করতে চায়। আর এই প্রক্রিয়ায় অনেক সময় বিকলাঙ্গ শিশুর জন্ম হতে পারে, যদিও এর নজির প্রায় দেখা যায় না। এই সমস্ত অসুবিধা রয়েছে। আর একটা সমস্যা হলো এই যে সারোগেট মাদার, এই পালিকা মাতা নিয়ে অনেক সময় অসুবিধার সৃষ্টি হয় আইনগত দিক থেকে। আবার অনেক সময় দেখা যায় মাতা ডিম্বাণু দিলেও দেখা যায় পিতা শুক্রাণু দিতে অক্ষম, যার ফলে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন ডোনার নেওয়া হয়, সেক্ষেত্রেও আইনগত অসুবিধা দেখা যায়। সর্বোপরি এটা অত্যন্ত ব্যয়বহুল বলে সাধারণ মানুষের পক্ষে এর খরচ ব্যয়ভার বহন করা প্রায় অসাধ্য বলা যেতে পারে। ভালো থাকবে, শেষ করছি।